গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব মোপাসার ছোট গল্প, একটি মাছ ধরার অভিযান। প্যারি তখন অবরুদ্ধ, নির্জন ও ক্ষুৎপীড়িত। চড়ুই পাখিরা বিরল, যা কিছু পাওয়া যায় তাই খেতে ভালো লাগে। মাসিয়ে মর্সেটের জীবিকা যদিও ঘড়ি মেরামতের, তবু ঘটনাক্রমে সে অলস। জানুয়ারির এক উজ্জ্বল প্রভাতে যখন সে তার সামরিক কায়দার পাজামার পকেটে হাত দিয়ে বিষণ্ণ ক্ষুধার্ত হয়ে তরু ছায়াবৃত রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তারই মতো এক ভ্রমণকারীর সামনে সে পড়ে গেল, যাকে দেখে সে তার এক পুরাতন বন্ধু বলে চিনতে পারল। যুদ্ধের আগে প্রতি রবিবার ভোরে দেখা যেত মরিসট এক হাতে বেত ও এক হাতে বাক্স পিঠে ক্লান্তিকর পদক্ষেপে এগিয়ে চলেছে। সে রেলগাড়িতে করে চলে যেত কলম্বাসে। সেখান থেকে সে হেঁটে বারাণতী দ্বীপে এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে মাছ ধরত। সেখানে তার সঙ্গে মসিয়ে সবেজের পরিচয় হয়। রিউ নটারডেম দ্য লোরেটে একখানা ছোট মুদির দোকান লোকটির ছিল। সে বেশ হাসি খুশি মানুষ এবং মরিসেটের মতোই মাছ ধরার জন্য অতিমাত্রায় উৎসাহী ছিল। এ দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। পাশাপাশি বসে তারা সারাদিন মাছ ধরত এবং প্রায় কোনো কথাই বলত না। কোনোদিন যখন সবকিছু সতেজ, সুন্দর ও সুন্দর মনে হতো এবং সকলের মন আনন্দে ভরে যেত, তখন মসিয়ে মর্সেট বলে উঠত, কি চমৎকার! সঙ্গে সঙ্গে মসিয়ে সভেজ জবাবে বলতো, এর কোনো তুলনা নেই। তারপর কোন এক শরৎ সানায়ে যখন ইতিমধ্যে রঞ্জিত ও বৃক্ষপত্রের উপর বিস্তৃত হয়ে পড়েছে মহিমান্বিত অস্ত্রগামী সূর্যের সোনালি উত্তরীয় এবং দুই বন্ধুকে ঘিরে ছড়িয়ে পড়ত বিচিত্র সব ছায়া, তখন সভেজ বলতো, কি চমৎকার ছবি! তখন মরিসট জবাব দিত, তরু ছায়াবৃত রাজপথের চেয়েও সুন্দর লাগছে। অবশ্য কোনো কথা না বলেই তারা পরস্পরকে বেশ ভালো বুঝতে পারত। বন্ধু দুজনে একে অপরকে অভিনন্দন করে, অতীত বর্তমানের ঘটনাবলীর সম্পর্কে গভীরভাবে চিন্তা করে আর পাশাপাশি হাঁটতে থাকে। তারা একটা ক্যাফেতে প্রবেশ করার পরে তাদের দুজনের সামনেই যখন এক পাত্র করে সমরস মদ দেওয়া হলো, তখন দুঃখ করে সভেজ বলল, বন্ধু, কি সব ভয়ানক ব্যাপার ঘটছে। বিষদভরা কণ্ঠে মরিসট জবাবে বলে, আর আবহাওয়াটাই কেমন! এই বছরে আজ সর্বপ্রথম এক চমৎকার দিন। আমাদের মাছ ধরার অভিযানগুলো তোমার মনে আছে? তার বলতে, হায়, কখন আমরা আবার যেতে পারবো কে জানে। সমরস মদের দ্বিতীয় পাত্র শেষ করার পর তাদের মাথা ঝিমঝিম করতে থাকে, কারণ তাদের খালি পেটে মদ পড়াতে তার ফলে মাথা ধরার মতো হয়েছে। সুগন্ধ সমীরণে সহেজ উচ্ছ্বসিত হয়ে চেঁচিয়ে উঠে বলে, যাওয়া যাক, কি বলো? কোথায়? মাছ ধরতে? মাছ ধরতে কোথায়? আমাদের পুরাতন জায়গা কলম্বাসে। তার কাছেই ফরাসি সৈন্য মোতায়েন করা আছে। কর্নেল দুমলিনকে আমি চিনি, তিনি আমাদের ছাড়পত্র দিবেন। বেশ বলেছ, তোমার সঙ্গে আমিও একমত। 1 ঘণ্টা পরে মৎস্য শিকারের সরঞ্জামে সুসজ্জিত হয়ে তারা গিয়ে কর্নেলের শহরতলির বাড়িতে উপস্থিত হল। তাদের অনুরোধ শুনে তিনি একটু হেসে নির্ধারিত নিরসন পত্রে তাদের একটা ছাড়পত্র দিলেন। বেলা প্রায় 11টায় তারা গিয়ে অগ্রবর্তী শান্তির কাছে তাদের সারপত্র ছাড়িয়ে কলম্বাসে ঢুকে গেল। অল্পক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছাল। পথে যেতে পড়ে আর্জেন্টুইল এবং নান্তিরির দিকে বিরাট বিস্তীর্ণ সমতল ভূমি, সব জায়গায় জনহীন। সমতল ভূমি থেকে একা একা উঠে পরিষ্কার দাঁড়িয়ে আছে অরজেমনট আর সেন্নয় পাহাড় দুটি। ওইটা একটা চমৎকার পর্যবেক্ষণ ঘাঁটি। পাহাড়গুলি দেখিয়ে সভেজ বলল, দেখো, ওখানে ক্রোয়েশিয়ারা আছে। ক্রোয়েশিয়ারা? তারা অবশ্য একটাও নিজেরা দেখতে পায়নি, তবে তারা জানে যে প্যারিস চারদিকে
ঘিরে অদৃশ্যভাবে তারা আছে এবং তারা শক্তিমান, লুণ্ঠনকারী, ধ্বংসকারী ও হত্যাকারী। এক কুসংস্কারাচ্ছন্ন ভীতিতে ওই অজ্ঞাত ও বিজয়ী লোকদের লক্ষ্য করে তারা গভীর ঘৃণাসূচক মন্তব্য করল। মরসট জিজ্ঞাসা করল, আমাদের যদি ওদের কারোর সঙ্গে দেখা হয়ে যায় কেমন হবে? খাঁটি প্যাডির কায়দায় সহেজ বলল, আমরা তাদের সঙ্গে আমাদের যোগ দিতে বলবো। তো এগিয়ে যেতে তারা ইতস্তত করে। ওই নীরবতাকে তাদের ভয় লাগছিল। শেষ পর্যন্ত সহেজ সাহস সঞ্চয় করে বলল, চলো, বেশ সাবধানে যাওয়া যাক। ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে উদ্বিগ্নভাবে চারদিকে চোখ ফেলে এবং প্রতিটি শব্দ কান পেতে শুনে ধীরে ধীরে তারা এগিয়ে যেতে থাকে। নদীতে পৌঁছার পূর্বে বেশ বড় একখণ্ড জমি অতিক্রম তাদের করতে হবে। সেখানে তারা দৌড়াতে শুরু করে। অবশেষে তারা নদী তীরে পৌঁছে কোনো মতে অব্যাহতি পেয়ে রুদ্ধশ্বাসে ঝোপের মধ্যে ঢুকে পড়ে। মোরসেটের মনে হলো কেউ যেন হাঁটছে। খুব মন দিয়ে সে শুনল। না, কোনো শব্দ তো শোনা যায় না। তারা যে একাকী সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ওই ছোট দ্বীপটি কারো দৃষ্টি থেকে তাদের আড়াল করে রেখেছিল। যেই ঘরটিতে রেস্তোরাঁ চলত সেটি নির্জন বলে মনে হলো। আশ্বস্ত হয়ে তারা শিকারের দিনটি ভালোভাবে উপভোগ করার জন্য বসে পড়ল। সবে যেই প্রথম মাছটি ধরল, দ্বিতীয়টি ধরল মরিসট। মিনিটে মিনিটে এক একটি ধরে তারা তাদের পায়ের কাছে রাখা একটা জালের মধ্যে জমা করতে থাকে। সে এক অবিশ্বাস্য ব্যাপার। মাসের পর মাস তারা তাদের প্রিয় আমোদ-প্রমোদ থেকে বঞ্চিত থাকার পরে তখন তাদের পরম আনন্দ হতে লাগল। তারা তখন সবকিছু, এমনকি যুদ্ধের কথা পর্যন্ত ভুলে গেল। হঠাৎ তারা এক গরুগম্ভীর শব্দ শুনল এবং তাদের পায়ের তলার মাটি কেঁপে উঠল। মন্ট ফ্যারোলিন থেকে তখন কামান দাগা হয়েছে। উপর দিকে তাকাতেই মরিসট দেখল ধ্রুমরেখা। সঙ্গে সঙ্গে আর একটা বিস্ফোরণের শব্দ শোনা গেল। তারপর তা দ্রুতভাবে চলতে লাগল। সভেজ কাঁধ কাঁপিয়ে বলল, ওরা আবার সেসব শুরু করেছে। মরিসট ছিল স্বভাবতই শান্তিপ্রিয়। এক অদম্য রাগের ভাব তার মধ্যে জেগে উঠল। সে বলল, মূর্খ সব কথাকার, একে অপরকে খুন করে ওরা কি আনন্দ পায়? ওরা বর্বরদের চেয়েও খারাপ। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে সরকার থাকবে ততদিন সর্বদা এভাবেই চলবে। কি যে বলো এমন জীবন! হেসে মরিসট বলে, তুমি বোধহয় বলতে চাও এমন মৃত্যু। মন্ট ফ্যারোলিন থেকে কামান যখন ফরাসিদের উপর মৃত্যু ও ধ্বংস বর্ষণ করতে থাকে তখন তারা বিভিন্ন রাজনৈতিক সমস্যা আলোচনা করে। হঠাৎ তারা চমকে ওঠে। তাদের পিছনে এক পদধ্বনি তারা শুনতে পায়। পিছন ফিরতেই তারা দেখতে পায় কালো উর্দি পরা চারজন বিশালাকার লোক সোজা তাদের দিকে বন্দুক তাক করে আছে। তাদের হাত থেকে বড়শি ফসকে পড়ে গিয়ে নদীর স্রোতে ভেসে গেল। কয়েক মিনিটের মধ্যে প্রসরিয়া তাদের বেঁধে একটা নৌকায় তুলে নিয়ে যে দ্বীপটিকে আমাদের বন্ধুরা জনহীন বলে মনে করেছিল সেখানে নিয়ে গেল। তারা যখন সেখানকার এক ঘরে গিয়ে পৌঁছালো তখন তাদের ভুল ভাঙল। ওই ঘরটার পেছনে 20 অথবা তার চেয়েও বেশি সৈনিক দাঁড়িয়েছিল। এক বিরাট ডিঘি অফিসার পাশে একখানা চেয়ারে বসে মস্ত বড় এক পাইপ টানছিল। সে চমৎকার ফরাসি ভাষায় তাদের বলল, কি মশায়, শিকার ভালো হয়েছে তো? ঠিক সেই সময় একজন সৈনিক মাছ ভর্তি জাল টেনে তার পায়ের কাছে রাখল। শেষ খেয়াল করে সেটা সঙ্গে নিয়ে এসেছিল। অফিসারটি হেসে বলল, আমি দেখছি তোমরা বেশ ভালোই করেছ, কিন্তু আমাদের বিষয় পরিবর্তন করতে হয়। নিশ্চয় আমার উপর গোয়েন্দাগিরি করবার জন্য তোমাদের পাঠানো হয়েছে। আমার চোখে ধোলা দেবার জন্যই তোমরা মাছ ধরার ভান করছিলে, কিন্তু ততটা সোজা আমায় মনে করো না। আমি তোমাদের ধরেছি এবং তোমাদের গুলি করে মারব। সেজন্য আমি দুঃখিত, কিন্তু যুদ্ধ তো যুদ্ধই। তোমরা যখন অগ্রবর্তী সেন্ট্রিকে পার হয়ে এসেছ তখন সারসংকেত
নিশ্চয়ই তোমাদের জানা আছে, তা আমাকে বলে দাও। তোমাদের আমি ছেড়ে দিব। স্নান মুখে কিছুটা কম্পিত অবস্থায় দুই বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দেয় না। এই কথা কেউ কখনোই জানতে পারবে না। শান্তভাবে তোমরা ঘরে ফিরে যাবে এবং এই গুপ্ত কথা তোমাদের সঙ্গে সঙ্গেই বিলীন হয়ে যাবে। যদি তোমরা আপত্তি করো, এখনই মরতে হবে, ভেবে দেখো। তারা অনড় ও নীরবে দাঁড়িয়ে থাকে। প্রসী অফিসারটি নদীর দিকে অঙ্গুলি তুলে নির্দেশ করে বলল, 5 মিনিটের মধ্যে ওই নদীর তলায় তোমাদের থাকতে হবে। অবশ্যই তোমাদের জন্য এক একটি পরিবার, অনেক বন্ধু-বান্ধব অপেক্ষা করে আছে। তবু তারা নীরব রইল। অবিরাম চলছে কামান গর্জন। অফিসারটি তার নিজ ভাষায় কি যেন আদেশ দিয়ে বন্দীদের কাছ থেকে তার চেয়ারখানা দূরে সরিয়ে দিল। তাদের বিস্ফোটের মধ্যে হুকুম পালনের জন্য প্রস্তুত একদল সৈনিক এসে দাঁড়াল। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, তার চেয়ে 1 সেকেন্ডও বেশি তোমরা পাবে না। হঠাৎ যে ফরাসি দুজনের কাছে এগিয়ে গিয়ে মরিসটকে একপাশে টেনে নিয়ে চুপি চুপি বলল, চট করে ছাড় সংকেত আমায় বলে ফেলো। তোমার বন্ধু জানতে পারবে না, সে ভাববে আমি আমার মত বদলে ফেলেছি। মরিসট কিছুই বলল না। তারপর সভেজকে একপাশে নিয়ে তাকেও সেই একই প্রস্তাব দিল, কিন্তু সভেজও নীরব রইল। তখন অফিসারটি আরও হুকুম দিল এবং সৈনিকরা বন্দুকের নিশানা পড়ল। ঘাসের পর কয়েক ফুট দূরে যে মাছ ভর্তির জালটি ছিল, মরিসট এক দৃষ্টে সেদিকে চেয়ে রয়েছে। এই দৃশ্য তাকে যেন অজ্ঞান করে ফেলার মতো। অনেক চেষ্টা করেও সে চোখের জল ঠেকিয়ে রাখতে পারে না। তারপর তার বন্ধুর দিকে তাকিয়ে সে বলে, বিদায় মসিয়ে সভেজ, বিদায় মসিয়ে মরিসট। কাঁধে হাত ধরে অদম্য আবেগে কাঁপতে কাঁপতে 1 মিনিট তারা দাঁড়িয়ে রইল। অফিসারটি হুকুম দিল, চালাও গুলি। একসঙ্গে সমগ্র সৈন্যদল গুলি চালালো। সভেজ সোজা মুখ থুবড়ে পড়ে গেল। দুজনের মধ্যে মরিসট কিছুটা লম্বা হওয়ায় সে কিছুটা দুলে উঠে আর এভাবে পড়ল তার বন্ধুর দেহের ওপর। তার মুখখানা রইল আকাশমুখী করে। আকাশমুখী আর বুক থেকে গল গল করে রক্ত বয়ে যেতে লাগলো। এবার অফিসারটি কিছু আদেশ দিলে সৈনিকরা প্রস্থান করল। অল্পক্ষণের মধ্যে কিছু দড়ি আর পাথর নিয়ে তারা ফিরে এলো। তারা দুই বন্ধুর পায়ের সঙ্গে ওগুলো বেঁধে 4জন ধরাধরি করে নদীর ধারে নিয়ে গেল। তারা ওদের দুলিয়ে যত দূরে সম্ভব তত দূরে ছুঁড়ে ফেলে দিল। পাথরে ভারী হয় তাদের দেহগুলি সঙ্গে সঙ্গে ডুবে গেল। একটি ভারী বিক্ষেপ, সামান্য কিছু কল্লোল। তারপর স্বাভাবিক প্রশান্তি ফিরে আসে নদীর বুকে। শুধু দেখা গেল নদীর জলে ভাসছে সামান্য কিছু রক্ত। অফিসারটি তার ঘরে ফিরে যেতে যেতে ধীরে ধীরে বলল, এখন মাছগুলিরও ব্যবস্থা করা যায়। জালভূতে মাছগুলির দিকে তার চোখ পড়ায় সে ওইকেই তুলে ধরে হেসে ডাক দিল, ওয়েলহেলম। কুর্দি পরা একজন সৈনিক এগিয়ে এলো। অফিসারটি মাছগুলো তার হাতে দিয়ে বলল, ছোট মাছগুলি জীবিত থাকতে থাকতেই বেজে ফেলো, বেশ সুস্বাদু হবে খেতে। তারপর তার চেয়ারে আবার বসে সে তার পাইপের ধোঁয়া ছাড়তে থাকে। আপনারা শুনছিলেন গিদে মোপাসার ছোট গল্প, একটি মাছ ধরার অভিযান। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।